BCS, Bangladesh Civil Service. Hello world, I am Mohammed Shahjaman. I am Bangladeshi. I want people to have their head high in this world with their efficiency and live independently throughout the ages. The presence of my YouTube in the effort to inform, to educate, to persuade. Proshno Info Tube, stay with you and you also stay with us. Proshno Info Tube, talk to everyone. বিশেষ করে যারা প্রথমবারের মতো BCS দিবেন বলে মনস্থির করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। নাম্বার 1, সিভিল সার্ভিস জিনিসটা কি? সিভিল সার্ভিস হচ্ছে সরকারি চাকরি। যে কোনো দেশে সরকারি চাকরি মোটামুটিভাবে দুভাগে বিভক্ত, একটি মিলিটারি, অপরটি সিভিল। মিলিটারি বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স বোঝায়, আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন, যারা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রণালয় সচিব এসব হন। পুলিশ, ট্যাক্স, পররাষ্ট্র, কাস্টমস, অডিট, শিক্ষা ইত্যাদি 27টি সার্ভিসকে বোঝায়। এছাড়াও জুডিশিয়াল সার্ভিস আছে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তাদের এই ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে। নাম্বার 2, ক্যাডার মানে কি? ক্যাডার মানে হচ্ছে কোনো সুনির্দিষ্ট কাজ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারি চাকরির সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের সিভিল সার্ভিস ক্যাডার বা BCS ক্যাডার বলা হয়। উল্লেখ্য, এর সাথে বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারী, সন্ত্রাসী বা দলীয় ক্যাডারের কোনো সম্পর্ক নেই। BCS অফিসারদেরকে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার বলা হয় কেন? বাংলাদেশ সরকারের চাকুরিতে 4টি শ্রেণীর আছে, যার সর্বোচ্চ শ্রেণীটাকে বলা হয় প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস। এদের নিয়োগের সময় সরকারি গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান, মর্যাদা, দায়িত্ব, কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। ক্যাডার কত প্রকার? BCS ক্যাডার মূলত 2 প্রকার, জেনারেল যেমন পুলিশ, অ্যাডমিন, পররাষ্ট্র, এবং টেকনিক্যাল শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি। জেনারেল ক্যাডারে যে কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকরি করতে পারেন, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে চাকরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন MBBS ডিগ্রি ছাড়া কেউ সরকারি ডাক্তার হয়ে চাকরি করতে পারবেন না। কাদের জন্য BCS পরীক্ষা? BCS পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি? বাংলাদেশের নাগরিক হতে হবে, নির্দিষ্ট বয়সসীমার ভেতরে বয়স থাকতে হবে, যে কোনো বিষয়ে 4 বছরের অনার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 বছরের অনার্স ও 1 বছরের মাস্টার্স করা প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন। বিদেশে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ডিগ্রি বাংলাদেশের 4 বছরের ডিগ্রির সমান এই সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, সাইকোলজিস্ট, আমি কি BCS পরীক্ষা দিয়ে পুলিশ, ডিপ্লোমেট, ট্যাক্স অফিসার ইত্যাদি হতে পারবো? নাকি আমি ডাক্তার বলে আমাকে স্বাস্থ্য সার্ভিসেই যেতে হবে? অবশ্যই পারবেন। কোনো ক্ষেত্রে আপনার এই টেকনিক্যাল ডিগ্রি বিশাল সুবিধা বয়ে আনবে। যেমন আপনি যদি ডাক্তার হয়ে পুলিশে যোগদান করেন, সেক্ষেত্রে UN মিশনগুলোতে আপনাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। আপনি যেমন একদিক দিয়ে পুলিশের প্রধানও হয়ে যেতে পারেন, আরেক দিক দিয়ে ডাক্তারি প্র্যাকটিসও করতে পারবেন অনুমতি সাপেক্ষে। আপনি ইঞ্জিনিয়ার হলে পুলিশে বিভিন্ন টেকনিক্যাল ক্রাইমের ট্রেনিং এ আপনাকে প্রাধান্য দেওয়া হবে। বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন যারা টেকনিক্যাল ক্যাডারে না গিয়ে সচিব, রাষ্ট্রদূত ইত্যাদি হয়েছেন। ইংরেজি পড়েছেন বলেই শেক্সপিয়ার হতে হবে, এ ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয়, মফস্বলের ডিগ্রি কলেজ বা মঙ্গল গ্রহের এলিয়ন একাডেমি এসব জায়গা থেকে পড়াশোনা করেছি। আমি কি BCS পরীক্ষা দিতে পারবো? আপনি যেখানেই পড়েন না কেন, আপনার যদি লাইফে একটার বেশি 3rd ক্লাস না থাকে, আপনি পরীক্ষা দিতে পারবেন। ইংলিশ মিডিয়ামের মাদ্রাসার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবেন। আপনার প্রতিষ্ঠান না, পরীক্ষায় খাতায় আপনি কি লিখেছেন তার উপর নির্ভর করবে আপনি চাকরি পাবেন কি পাবেন না। সিভিল সার্ভিসের মেডিকেল টেস্ট কেমন হয়? পুলিশের মেডিকেল টেস্ট কি আর্মি মতো হয়
এই মেডিকেল টেস্টে কি বাদ পড়ার সম্ভাবনা থাকে? সিভিল সার্ভিসের মেডিকেল টেস্ট একেবারেই সাধারণ এবং বেসিক হয়। যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আপনার যদি অতি গুরুতর কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা নেই। পুলিশের মেডিকেল টেস্ট বাকি সব ক্যাডারের মতোই হয়, আলাদা না। শুধুমাত্র উচ্চতা আর ওজনে পার্থক্য আছে কতটুকু সেটা আপনার সুবিধার্থে নিচের ছবিতে দিয়ে দিলাম। পুলিশের ক্ষেত্রে চোখের নিয়ম হচ্ছে আপনার চোখ যাই হোক না কেন, যদি চশমা পরার পর সেটা 6/6 হয় তাহলে কোনো সমস্যা নেই। শুনেছি অনার্স কমপ্লিট না করেও বিসিএস পরীক্ষা দেওয়া যায়, এটা কি সত্যি? না, অনার্স না করে পরীক্ষা দেওয়া যায় না। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে অনার্স এর সব পরীক্ষা শেষ হয়েছে কিন্তু রেজাল্ট দেওয়া বাকি আছে, এরকম হলে বিভাগীয় পরীক্ষার প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দেওয়া যায়। পরবর্তীতে ভাইবার সময় মূল সার্টিফিকেট নিয়ে যেতে হয়। কোন সার্ভিসে ঢুকবেন, ক্যাডার চয়েস কি, এটা কি বদলানো যায়? না, একবার ফর্ম জমা দেওয়ার পর সেই ক্যাডার চয়েস বদলানোর সুযোগ নেই। তবে কেউ কেউ পরের বার আবার বিসিএস দিয়ে পছন্দের ক্যাডারে কোয়ালিফাই করে সেটাতে চলে গিয়েছেন। ক্যাডার চয়েসের উপর সিলেকশন কিভাবে হয়? আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 10-12টা চয়েস দিলেন। পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর এবং আপনার ক্যাডার চয়েসের পছন্দক্রমের উপর নির্ভর করে আপনাকে কোনো নির্দিষ্ট ক্যাডারে সিলেক্ট করা হবে। আপনার পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে মূল ভূমিকা পালন করবে। ধরা যাক আপনার প্রথম পছন্দ পুলিশ, আরেকজনের প্রথম পছন্দ ফরেন সার্ভিস, দ্বিতীয় পছন্দ পুলিশ। দ্বিতীয়জন যদি ফরেন সার্ভিস না পায় কিন্তু আপনার চেয়ে ওর নাম্বার বেশি থাকে তাহলে দ্বিতীয় পছন্দ হওয়া সত্ত্বেও সে আপনার আগে পুলিশ পাবে। কতগুলো ক্যাডার চয়েস দেব? আমার অভিমত হলো যেই চাকরিগুলো হলে আপনি অবশ্যই করবেন শুধু সেগুলোই চয়েস দিন। এক্ষেত্রে দুইটা ইস্যু। এক, যারা বিসিএস এর যে কোনো ক্যাডার হলেই চাকরি করবেন তারা সার্কুলার দেখে যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সবগুলো চয়েস দিয়ে দিন। আর যারা মনে করেন কয়েকটা ক্যাডার না হলে আসলে চাকরি করবেন না, কোনো একটা ক্যাডার না হলে আসলে চাকরি করবেন না, তারা প্লিজ অন্য ক্যাডার চয়েস দিন না। চাকরি হলো আর আপনি জয়েন করলেন না বা কিছুদিন পরে ছেড়ে দিলেন, সেটা সবার জন্য খারাপ, দেশের জন্যও খারাপ। সার্কুলারে কোনো একটা ক্যাডারে অল্প কটা পোস্ট আছে, সেটা কি চয়েস দেব? চয়েস নির্ধারণ করতে গিয়ে দেখি অডিটে মাত্র 2-3টা পোস্ট, তো বন্ধু বলল এটা চয়েস দিবে না। কোটা বাদ দিলে 2-1টা পোস্ট সেটা চয়েস দিয়ে কি হবে? এটা একেবারে ভুল কথা। পোস্ট বেশি থাক আর কম থাক, যেই চাকরিটা আগে করতে চান সেভাবেই চয়েস দিন। আর পোস্ট পরবর্তীতে বাড়াতে বা কমাতে পারে, সাধারণত কমায় না, কখনো কখনো বাড়ায়। তাই যেসব ক্যাডারের সার্কুলার হয়েছে সেগুলোতে আপনার পছন্দ মতো সিরিয়ালে চয়েস দিয়ে দিন। কোচিং করাটা কি জরুরি? এ ব্যাপারে প্রথমেই বলি, পিলি, রিটেন বা ভাইবা কোনো কিছুর জন্যই কোচিং করার প্রয়োজন নেই। তবে কিছু বিষয় আপনাকে জানতে হবে এবং কিছু বিষয় আপনাকে জোগাড় করে রাখতে হবে। যদিও পরে একাধিক কোচিং দীর্ঘদিন ধরে আপনাকে প্রশ্ন এবং সিলেবাস দেখে প্রিপারেশন নিতে হবে। তাতে আপনি কোচিং করুন আর নাই করুন, কোচিংয়ের কিছু রেডিমেড জিনিস লেকচার শিট টাইপের দেওয়া হয় আর পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া হয়। এই দুটো জিনিস কিছুটা হলেও আপনাকে সাহায্য করবে। আর পড়ানো বা শেখানো সেটা পাওয়া যায় খুব সামান্য। প্রতিটা কোচিংয়েরই 2-1জন ভালো শিক্ষক আছে যাদের ক্লাসে আপনি কিছু শিখতে পারবেন, আর বাকি ক্লাসগুলো থেকে কিছুই শেখার নেই। বিশেষজ্ঞ ভাব নিয়ে মার্কেটিং চাওয়াবাজি চলে। এখন আসি, আপনি ডিসিশন পয়েন্টে আসবেন কিভাবে। আমি আগেই বলেছি 2টা লাভ, ম্যাটেরিয়াল, 2 মডেল টেস্ট। এখন দেখুন আপনি এই দুটো জিনিস নিজে নিজে করতে পারবেন কিনা। পারলে কোচিং এর যাওয়ার দরকার নেই, আর না পারলে কোচিং এ যাবেন, সিম্পল বিষয়। ম্যাটেরিয়াল এখন বাজারে ইন্টারনেটে বিভিন্ন শর্ট টেকনিক সবই পাওয়া যায়, এগুলো জোগাড় করুন। এরপর দেখুন আপনি নিজে নিজে পড়ার
জন্য সময় দিতে পারছেন কিনা, বন্ধুদের সাথে গ্রুপেও পড়তে পারেন। সাথে মডেল টেস্টের গাইড, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মডেল টেস্ট দিন। এগুলো যদি নিজে নিজে করতে পারেন তাহলে বেশ। আপনার দুর্বলতা এবং সফলতা নির্ভর করবে আপনার উপর। আপনি কি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণটাই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নেওয়া আপনার সময় নষ্ট। তবে কোচিংয়ে ভর্তি হয়ে যদি ভাবেন আপনার কাজ হয়ে গেছে তাহলে ধরা। ভোকাবুলারি, গ্রামার আর ম্যাথ এগুলো ধরে ধরে পড়ানোর মতো লোকজন কোনো কোচিংয়ে নেই। আর প্রিপারেশনের সমস্যা এগুলোতেই, বাকিগুলো সময় দিলে হয়ে যাবে। কিন্তু এগুলোর জন্য নিজের ডিটারমিনেশন এবং অনেক ক্ষেত্রে কারো হেল্প লাগবে। তো আমার পরামর্শ হচ্ছে সমস্যা চিহ্নিত করে কিভাবে সেটা সলভ করবেন, না পারলে কারো সাহায্য নেবেন, খুঁজে বের করুন। কোচিং করুন আর নাই করুন, এটা আপনাকেই করতেই হবে। যে গ্রামারটা আপনি বুঝছেন না, কোন বইতে কোথায় কোন নিয়ম ও উদাহরণ দিয়ে আছে আর নিয়মটা আপনি বুঝতে পারছেন কিনা সেটা জানতে হবে। কোনো ম্যাথে প্রবলেম হলে সেটা কার থেকে জেনে নেবেন সেটা ভাবুন। ভোকাবুলারি শিখতে ও মনে রাখতে উপায় জানুন। আর বাকিগুলো গাইড থেকে, বই থেকে বা কোচিংয়ে সব জায়গায় পাবেন।